স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। চলে গেলেন সঙ্গীতজ্ঞ সুধীন দাস। গান গাওয়ার পাশাপাশি সুধীন দাস ছিলেন সুরকার, সঙ্গীত পরিচালক এবং গবেষক। নজরুল সঙ্গীতের স্বরলিপি তৈরি করেছেন তিনি। শ্রদ্ধা ও ভালোবাসায় আজকের আয়োজন স্মরণে সুধীন দাস। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নজরুল সঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন, আছেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া এবং সঙ্গীত শিল্পী, প্রশিক্ষক ও নজরুল গবেষক সালাউদ্দিন। স্বাগত আপনাদের তিনজনকে। খালিদ হোসেন, সুধীন দাস আসলে একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এবং বিশেষ করে তার নানান ক্ষেত্রে তার কাজের মধ্যেও নজরুলের স্বরলিপি তৈরি এবং নজরুলের গানকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল। ফলে সুধীন দাস চলে গেলেও আসলে নজরুলের সঙ্গে সঙ্গে এই নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে সবসময় থাকবেন এবং তার এই অবদানটি যদি আরেকটু আপনার কাছ থেকে তার সম্পর্কে জানতে চাইবো, যে কিভাবে তিনি এই কাজগুলি করেছেন। সবসময় যে খুব অনুকূলে ছিল পরিবেশ, তাও আমরা দেখি না। যখন তিনি বিশেষ করে নজরুলের গান নিয়ে গবেষণা করেছেন, তখন আর কেউ ঠিক এইভাবে করেনি। কেন তিনি স্বরলিপি প্রণয়ন করেছেন, যে সময় কেউ করতো না বললেই চলে। কিছু দু একটা হয়েছে, কিন্তু সেটি যথেষ্ট নয়। তো তিনি এছাড়াও নজরুলের গান ছাড়াও অতপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, রবীন্দ্রনাথ এদের গানই সাধারণত তিনি করতেন। একটা সময় এলো যখন তিনি একটা সুযোগ পেলেন, নজরুলের বহুত রেকর্ড তার আয়ত্তে এলো, পুরনো রেকর্ড, আদি রেকর্ড, এবং তাই থেকে তিনি স্বরলিপি প্রণয়ন করতে শুরু করলেন এবং প্রায় 20টির মতন স্বরলিপির বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার। এছাড়া লালন গীতিরও স্বরলিপি তিনি প্রকাশ করেছেন। তিনি রবীন্দ্রসঙ্গীতেরও একজন খুব চমৎকার একজন গায়ক ছিলেন এবং সেটা নজরুল শিল্পী সংস্থা যেরকম আছে, রবীন্দ্রনাথেরও ওইরকম একটি সংস্থারও তিনি হচ্ছেন কর্ণধার, এটারও তাই ছিলেন। এমন গুণী ব্যক্তি ছিলেন তিনি, অপ্রতিরোধ্য ছিলেন সব জায়গাতেই। এবং যেটা খুবই ভালো দিক সেটি হচ্ছে যে তিনি গবেষণা করেছেন গানকে আরো কিভাবে মৌলিক জায়গাটায় ফিরে পাওয়া যায়। সেই জায়গাটিতে আমার মনে হয় যে তিনি বাংলাদেশে যারা এই চর্চাটি করেছেন তার মধ্যে একটা অনন্য অবস্থান। অবশ্যই, কোনো সন্দেহ নেই তাতে। আমরা যে আজকে আদি সুর নিয়ে এত কথাবার্তা বলি এবং এর প্রয়োজনীয়তা নিয়ে এত হই, এত সজাগ হই, অন্যকে সজাগ করার চেষ্টা করি, তার পেছনে তাঁর অবদান আছে। কারণ বললাম তো, আদি গানের স্বরলিপি নিয়ে যে কজন প্রথম দিকেই প্রচেষ্টা নিয়েছেন, তার মধ্যে তিনি অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাকে অনুসরণ করে আরও স্বরলিপি হয়েছে, আরও অনেকেই করেছেন এবং এখন অন্তত সঠিক পথটা পাওয়া যাচ্ছে যে নজরুল সঙ্গীতের যদি আদি গান যদি করতে হয়, সে আঙুরবালা, ইন্দুবালা, কমলা ঝরিয়া, আব্বাস উদ্দিন, কে মল্লিক, এদের গান তো সকলের কাছে সহজলভ্য নয়, সে অনেক দিন আগেকার কথা। তো সেই রেকর্ড সংগ্রহ করা ছাড়া কিন্তু নজরুলের গানের আদি সুর সংগ্রহ করা সম্ভব নয়। আচ্ছা, তার কারণ হচ্ছে নজরুলের সুস্থ অবস্থায় তিনটে স্বরলিপির বই বার করে গিয়েছেন, যাতে 88টি গান ছিল 3টি বইয়েতে, সুরলিপি, সুরমুখর ও নজরুল স্বরলিপি, 3টে বইয়েতে। আর আরও কিছু গান কিছু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল, গানের স্বরলিপি আর কি। তো সেসব রেকর্ড তো বাজার থেকে উধাও হয়ে গিয়েছে, এখন আর সেসব রেকর্ড পাওয়া যায় না। তো যার গানের স্বরলিপি করলে 100 থেকে 150 স্বরলিপি রয়েছে, তো তার বাকি গানগুলো পাওয়া যাবে কোত্থেকে? সেই পুরনো রেকর্ডের সন্ধান ছাড়া তো কোনো উপায় নেই। এই প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথের কথা একটু বলতে চাই। রবীন্দ্রনাথ A to Z তার সব গান
গীতবিতান বইতে সঞ্চিত সংকলিত আছে। A to Z সব গানের স্বরলিপি স্বরবিতান বইতে সংকলিত আছে। যদি কেউ রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে চায়, সে সেই স্বরলিপির বই খুলে তা থেকে অন্তত সঠিক লাইনে চলতে পারবে। তারপরে সে টেকনিক্যাল দিকগুলো আলাদা, সেগুলো উস্তাদের কাছে শিখতে হয়, কিন্তু ওগুলো থেকেও সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, অন্তত সঠিক লাইনে যাওয়া চলবে। কিন্তু নজরুলের ক্ষেত্রে সেটি হওয়া খুব কঠিন ছিল, যেহেতু স্বরলিপির বই নেই, তারপরে রেকর্ড নেই, তো সেগুলো পাওয়া যাবে কোত্থেকে? সেই জন্যেই যত সব অনাচার নজরুলের গান নিয়ে এ পর্যন্ত হয়েছে, এই সব সুযোগে হয়েছে যে তার গানের প্রাপ্যতা নিয়ে খুব প্রাপ্যতাটা খুব কষ্টকর ছিল। তো ইদানিং আমার মনে হয় যারা গান চর্চা করেন, এমনকি যারা শুনতেও চান, তারা নজরুলের আদি গানের ব্যাপারে ইন্টারেস্টেড হয়েছেন এবং নজরুল ইনস্টিটিউট এ পর্যন্ত প্রায় 40টা-42টা স্বরলিপির বই বার করেছে। 40টা ইন্টু 25, প্রত্যেকটাতে 25টা করে গান আছে, তাতেও সংখ্যা কম নয়। এবং আরও কিছু গান আছে যেগুলো স্বরলিপি প্রকাশের আশায় সম্ভাবনায়। আর তাছাড়া রেকর্ডও অনেক করেছেন। পুরোনো আঙুরবালা, ইন্দুবালা, কমলা ঝরিয়া, ওদেরও রেকর্ড তারা সংগ্রহ করে সেগুলো তারা দিতে পারছেন। আর এখনকার শিল্পীদের দিয়ে ওইসব গান রেকর্ড করিয়ে এখন বাজারে আমরা ছাড়তে পারছি। তো ফলে নজরুলের গানের সেই আদি চেহারাটি যাতে ফিরে আসে আবার, সেইটাই আমরা চাই। একটি কথা শুধু আছে এর মধ্যে, সেটি হচ্ছে গান ভালো কি খারাপ, ওই সুরটার থেকে এই সুরটা ভালো কি খারাপ সেটা বড় কথা নয়। যেমন আজকাল একটা কথা শোনা যায় যে আজকালকার এই পার্শ্ববর্তী দেশে বা যেখানেই হোক নজরুলের গানের নতুন করে সুর করে রেকর্ড করা হচ্ছে, বা চমৎকার। চমৎকার তো বটেই, কিন্তু তাতে নজরুল অনুপস্থিত। আমি সেই চমৎকার চাই না। আমি সেই শিল্পীকে শনাক্ত করতে চাই, সেই শিল্পীকে শনাক্ত করতে যাই যিনি স্রষ্টা। সেটা ভালো লাগুক আর না লাগুক, তবে এটা আমরা নিশ্চিত, যদি সঠিকভাবে গাওয়া যায়, সঠিকভাবে তোলা যায়, প্রশিক্ষণ দেওয়া যায়, সে গান কোনোদিন মুছবার নয়। এবং মৌলিক গান যেটি মূল যে সুর, আদি সুর, সেটিতেও মানুষের কাছে ভালো লাগার কথা, এবং সেটি প্রমাণিত হয়েছে। অনেকগুলি গানেই আমরা দেখেছি যেটা একটা প্রচলিত সুর ছিল, সেখান থেকে যখন মূল সুরে ফেরে গিয়েছে তখন কিন্তু এটা আরো বেশি আলোড়িত করেছে মানুষকে। এই ব্যাপারে হতাশ হবার কিছু নেই। অবশ্যই। জনাব রাজ্জাক ভূঁইয়া, আপনার কাছে একটু জানতে চাই যে নজরুল ইনস্টিটিউট একটা বড় কাজ করছে, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, যেটি নজরুলের গানের স্বরলিপি তৈরি করা, এবং সুধীন দাস বলা যায় প্রথম থেকেই এই কাজটির সঙ্গে যুক্ত ছিল। আমরা এই প্রক্রিয়াটি জানতে চাই যে এই পর্যন্ত কতটি কাজ হয়েছে, আরো কি কি কাজ নিশ্চয়ই আপনাদের এখনো বাকি আছে। আমরা তো এ পর্যন্ত সুধীনদার 16টি স্বরলিপি বের করেছি, টোটালে 40টির মতো, প্রায় 1125-এর মতো সঙ্গীতের স্বরলিপি আমাদের এখানে করা আছে 40-42টা বইয়ের মাধ্যমে। তো এখন আমাদের একটা সুর এবং বাণী সরলীকরণ একটা পরিষদ আছে, যেটার উনিও এটার সাথে যুক্ত ছিলেন প্রথম থেকেই, খালিদ হোসেন সাহেবও আছেন এটার সাথে। তো আমরা যে সমস্ত গান পেয়ে থাকি সেগুলি আমরা সঠিকতা যাচাইয়ের জন্য এই কমিটির মাধ্যমে ওগুলি দেখে থাকি এবং সেগুলিকে আমরা আমাদের গ্রন্থভুক্ত করি। তো এছাড়া আমাদের যেটা হয়েছে যে আমরা 500 গানের আদি সুরের যে রেকর্ড, সেটি আমরা কিন্তু ক্যাসেটবদ্ধ করেছি। আমরা গবেষণার জন্য, সংরক্ষণের জন্য সে কাজটি করেছি। আরও 1200 গান আমাদের হাতে আছে। এই 1200 আমরা খুব সহসাই আমরা করে ফেলব। ভবিষ্যতে যারা গান গাইবেন বা ভবিষ্যতে যারা গবেষণা করবেন নজরুলের সঙ্গীতের উপরে, তাদের জন্য এটি একটি খুব সহায়ক উৎস হবে। এবং যেটা আরেকটু পেছনের দিকে আবার সুধীনদার প্রসঙ্গে যাই, উনি কিন্তু 1948 সালের 8ই মার্চে প্রথম রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে গান গেয়েছিল দুর্গমগিরি কান্তার। এই গানটির মাধ্যমেই ওনার সঙ্গীত জীবনে পদার্পণ। তো
তো ওনার একটা খুব ভালো অবজারভেশন ছিল, সেটি হলো যে নজরুলের গানগুলি খুব এলোমেলো ভাবে গাওয়া হচ্ছে, যে যেমন করে পারছে করছে। তো এ সময় উনি এই জিনিসটা ওনার কিন্তু বেশ মাথায় ধরে যে এইভাবে তো হতে পারে না। উনি তখন কিছু কিছু কাজ করেছেন এবং এরই মধ্যে দেখা গেল কলকাতার থেকে প্রচুর বিকৃত স্বরলিপি বের হচ্ছে বা আদি সুর থেকে সরে গান করছে। তো উনি সেই ভুল জায়গাগুলি দেখিয়ে দেওয়ার জন্য কলকাতাও গেছেন, কিন্তু সে সময় ওনার কথা কেউ শোনেনি। যেটা হলো যে 54 সালে ঢাকা বেতারে নজরুলের যে গানগুলি গাওয়া হতো 54 রাগ পর্যন্ত, সেখানে বলা হতো রাগ সঙ্গীত বা আধুনিক গান হিসেবে নজরুলের গানগুলি চালানো হতো। 54 পরের থেকে এটিকে আলাদা করা হলো যে নজরুল গীতি। নজরুল গীতি করার পরে হলো যেটা যে রাতারাতি নজরুল সঙ্গীত প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠল এই পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তানের জনগণের কাছে। তখন দেখা গেল যে জীবনে কখনো নজরুল গীতি চর্চা করেনি তিনিও গান গাইছেন এবং সে সুরগুলি সেই আদি সুরে হচ্ছে না। এই জায়গাটায় কিন্তু তখন সেভাবে এই বিষয়টা দেখার মতো কিন্তু কেউ তখন সেভাবে ছিলেন না। এই সুধীন দাসী তখন কিন্তু এগিয়ে এসেছিলেন এবং সেই ধারাবাহিকতায় উনি এটার সাথে যুক্ত থেকে কাজগুলি করেছেন এবং আমাদের এখানে যে নজরুল একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল সেখানে উনি ছিলেন। 85 সালে উনি চলে আসেন নজরুল ইনস্টিটিউটে এবং তারপরে ওনার এই প্রয়াত হওয়ার আগ পর্যন্ত উনি আমাদের সাথেই যুক্ত ছিলেন। এই কাজগুলিতে উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদেরকে। অবশ্যই, এবং এই কাজগুলি আসলে ভবিষ্যতেও নজরুল সঙ্গীতের চর্চা এবং গবেষণায় অত্যন্ত অনেক কাজে লাগবে। তো যেমন আমরা তো রেকর্ডেড 3100 গান আমাদের কাছে মানে গ্রন্থবদ্ধ আছে, 3100 গান। তো সবগুলি সুর কিন্তু আমরা পাইনি, সবগুলি সুর পাইনি। যেটি আপনাকে একটু আগে আমি বললাম যে আমাদের আদি সুরের গানগুলি আমাদের 500 আমরা রেকর্ডভুক্ত করেছি, আরও 1200 আমরা করব, তাহলে 1700, আরও 1300 কিন্তু বাইরেই রয়ে যাচ্ছে। সো এগুলির ক্ষেত্রেও আমাদের প্রচেষ্টা চলছে। আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে এই স্বরলিপি প্রমাণীকরণের পরিষদ সেটির বৈঠক বসেন। ওনারা যে সমস্ত গান পান সেগুলি ওনারা 6 সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে যাচাই বাছাই করেন, করে এনাকে ওনারা রেকর্ডভুক্ত করছেন এবং এগুলি থেকে যাবে আমাদের। এবং এই প্রক্রিয়াটা যদি চলমান থাকে তাহলে অদূর ভবিষ্যতে নজরুলের গানের বিকৃতির বা ওই বাণীর বিকৃতির সম্ভাবনাগুলি অনেকটা হ্রাস পাবে এবং আমরা অরিজিনাল যেই গানগুলি গেয়েছিলেন নজরুল বা যে সুরগুলি উনি বা ওনার কোনো অনুসারী করেছিলেন সেই আদি সুর এবং আদি বাণীগুলি আমরা পাবো বলে আশা। অবশ্যই জনাব সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে আসবো একটু ব্যক্তি সুধীন দাসকে জানার জন্য। কিভাবে আপনার সঙ্গে পরিচয় হলো, কাজের মধ্য দিয়ে একটু তাকে আমরা বুঝতে চেষ্টা করব, কিভাবে আপনি তাকে পেলেন সঙ্গীতের জগতে। আমরা একটা বিরতির পর সালাউদ্দিন সাহেব আপনার কাছে ফিরে আসলে একটু ভালোভাবে জানতে পারা যায়। আজকের বাংলাদেশ চ্যানেল। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সালাউদ্দিন আহমেদ, যেটি জানতে চাচ্ছিলাম যে সুধীন দাস সম্পর্কে কিভাবে আপনি তার সংস্পর্শে এলেন এবং কাজের মাধ্যমে তার সম্পর্কে একটু জানতে চাই। আমি 1990 সালের দিকে গান আমি শিখে, আসলে আমার প্রশিক্ষণটা হয়েছে কলকাতায়। আমি ভারতবর্ষে গান শিখে যখন আমি এলাম ঢাকাতে, তো আমার ওস্তাদ এ দাউদ, ক্লাসিক্যাল ওস্তাদ, ওনার কাছে গান শিখতেন নীলুফার ইয়াসমিন, আমাদের দেশের অন্যতম সেরা একজন শিল্পী। তো নীলুফার ইয়াসমিন নজরুল সঙ্গীত শিখতেন সুধীন দাসের কাছে। তো আমি যখন এলাম, আসার পরে নতুন শিল্পী, আমি নতুন শিখে এলাম, আমাকে কে সুযোগ দেবে, পরিচিতি হবে। তা আমার সঙ্গে আমাদের দেশের একজন বিখ্যাত আধুনিক গানের শিল্পী ছিলেন, আমাদের খালিদ ভাইয়েরও বন্ধু, তিনি এম এ হামিদ। তো উনি আমাকে নিয়ে সুধীন দাসের সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেন যে উনি বলছেন যে সুধীন দা, এই ছেলেটা নতুন গান শিখে এলো, ওর গান আপনি শোনেন, দেখুন কেমন লাগে। আর তারও আগে একটি কথা আছে, শিল্পকলা একাডেমিতে নাটক বিভাগে চাকরি করতেন আমার এক চাচা, আব্বার বন্ধু, উনি মুতালিব বিশ্বাস, এখন উনি আমেরিকায় থাকেন। তো উনিও আমাকে বলেছিলেন যে বাবা, তুমি নজরুলের গান যেহেতু ইন্ডিয়া থেকে শিখে আসলে গান, তো সুতরাং ওখানে তো বিকৃত সুরে প্রচুর গান গাওয়া হয়, স্বাভাবিকভাবে তুমি ওই গানগুলো যদি এখানে গাইতে থাকো
তাহলে কিন্তু নজরুলের এখানে যে একটা আন্দোলন গড়ে উঠেছে সে সঠিক সুরে এবং বাণীতে, ওই ব্যাপারটা ব্যাহত হবে এবং তুমি এখানে টিকতে পারবে না। তো এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন সুধীন দাস। আমি চিনতাম না আগে, এই সেই সুধীন দাস। নজরুল একাডেমির উনি প্রিন্সিপাল তখন ছিলেন। আমাকে নিয়ে উনি আলাপ করে দেওয়ার পরে উনি গান শুনলেন, পরে উনি আমাকে বললেন তুমি নজরুল ইনস্টিটিউটে যাতায়াত শুরু করো। আমি শুরু করলাম নজরুল ইনস্টিটিউটে যাতায়াত। এই শুরু হলো নজরুল ইনস্টিটিউটে যাতায়াত। সেখানে বসে, তখন কিন্তু এইরকম প্রশিক্ষণ হতো না, ওখানে তখন সবাই মিলে বসে, সিনিয়র মোস্ট যারা তারা বসে ওখানে নতুন নতুন গান তুলে ওখানে চর্চা হতো, একের অভিজ্ঞতা শেয়ার করা হতো আরেকজনের মধ্যে। তো তখন যেহেতু আমি নতুন, আমার সময়ও প্রচুর। আর সুধীন দাস আমাকে পরখ করে বুঝেছিলেন যে আমি যে ব্যাপারটা ছিল, যেহেতু ক্লাসিক্যাল গান গাই, সেটা হচ্ছে যে স্বরলিপি দেখে দেখে গান তুলে ফেলতে পারি, বা গান শুনে স্বরলিপি করে ফেলতে পারি, হারমোনিয়াম লাগে না, এমনি পারি, এই ব্যাপারটা ছিল আমার। তো উনি তখন আমাকে বললেন যে তুমি আমাকে, সুধীন দাস কিন্তু এই কাজটা নাও করতে পারতেন, তখন করলেন কি যে আমরা গান করি, নতুন নতুন গান এখন যেমন ইনস্টিটিউটে আমরা শুনতে পাই রেকর্ড, তখন একটি রেকর্ডের গান শুনতে গেলেও কিন্তু 4 দিন ঘুরতে হতো। তো এই ব্যাপারগুলো ছিল। তো উনি তখন যে গানগুলো নতুন নতুন আসছে, বিকৃত সুর প্রচলিত ছিল, সেটা প্রমিত সুর উনি পেয়েছেন, মহানন্দে উনি স্বরলিপি করেছেন। তো সেটা যখন গীত হবে তখন কিন্তু একটা আলাদা আনন্দের একটা ব্যাপার আসে। তো ওই হাতে তার লেখা স্বরলিপিগুলো ফটোকপি আমাকে দিয়ে দিতেন উনি, আমাকে বলতেন তুমি তুলে ফেলো, তুমি তুলে ফেলো, এবং ওই গান তুলে ফেলতাম যত তাড়াতাড়ি সম্ভব। তারপরে ইনস্টিটিউটে বসে আমি গাইতাম, আমারটা আরেকজনও তুলে নিত, অনেকে তুলে নিত। আর উনি বিভিন্নভাবে আমাকে প্রচার মাধ্যমে সুযোগ সুবিধা আমাকে করিয়ে দিয়েছেন। এই মানুষটিকে, এই হলো তার সঙ্গে প্রথম আমার সম্পর্ক, সেই শুরু হলো এই আমৃত্যু। উনি এখানে ছিলেন, যত রকমের সুযোগ ওনার হাতে এসেছে যেখানে, এমনকি বিটিভিতে হয়তো একদিন আগে, তখন বিটিভি ছিল আর কিছু ছিল না, একদিন পরে একটা নতুন গান রেকর্ডিং, ওই গানটির হয়তো যেটা প্রচলিত সুর, যেটা বিকৃত সুর, সেটা আমি জানি। তো ওই সুরটা থেকে নতুন একটি সুর হয়তো একদিন আমার হাতে সময় আছে, আমাকে উনি বলছেন তুমি এই আজকে একদিনের মধ্যে এটা যেটা প্রমিত সুর সেটা তুলে ফেলতে পারবে? আমি বললাম কেন পারবো না, আমি সারা রাত জাগতে হলেও জাগবো। এমনি করে করে কিন্তু উনি আমাকে দিয়ে গান করিয়ে নিয়েছেন। তো এই যে করিয়ে নিয়েছেন, তখন যে কষ্ট হতো না তা না, কষ্ট হতো, কিন্তু এই মানুষটির মধ্যে নজরুল সঙ্গীতের তার ভালোবাসা এবং নজরুল সঙ্গীতকে প্রকৃতরূপে নজরুলের মতন করে প্রতিষ্ঠিত করার জন্যে তার যে আকুতি, ওই আকুতিটাকে আমি স্যালুট করেছি। আর সেই সঙ্গে আমি লাভবান হয়েছি যে ওনার ওই উৎসাহ এবং তাগিদে আমি নতুন নতুন গান তোলার ক্ষেত্রটি আমার তৈরি হয়েছে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি একজন নতুন শিল্পী হিসাবে তখন প্রথম যে আমার সিডি দুটো বেরোই, 10টা, তখন তো ক্যাসেট, তো ওই 20টা গান সবগুলি অপ্রচলিত, এবং কোনোটা হয়তো বিকৃত সুর ছিল, সেগুলো নতুন সুর এসছে। এই ঝুঁকিটাও আমি নিয়েছি ওনার আগ্রহে। বলছে তুমি গতানুগতিক গান তো সবাই গাইতে পারবে, তুমিও পারবে, কিন্তু এই ব্যাপারগুলি তোমাকে করতে হবে যেটা তুমি পারো। তো এই যে উনি আমাকে দিয়ে আমাকে শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে যে কাজটি উনি সারা জীবন করেছেন, এটা আমি সারা জীবন আমি ভুলবো না, আমি যতদিন বেঁচে থাকবো। আমাকে শিল্পী হিসাবে তৈরি করার জন্য প্রতি মুহূর্তে উনি কাজ করে গিয়েছেন। এই হচ্ছে সুধীন দাস। সুধীন দাসের সঙ্গে আমি নজরুল একাডেমিতেও কাজ করেছি, উনি প্রিন্সিপাল ছিলেন, তখন আমি শিক্ষক হিসেবে ওখানে ঢুকলাম। এবং আমার সবচেয়ে ভালো লাগে যে এই মানুষটি, আমি না, আমার মতন আরও অনেক যারা একটু উনি মনে করেছেন যে এদের দিয়ে ভালো গান হতে পারে, তাদের জন্য উনি কাজ করেছেন। আজকে যদি আমি এক নিঃশ্বাসে আপনাকে বলে দিই, দেশের যে অনেক শিল্পী যাদের প্রতিটি পদে পদে ভালো গান গাওয়ার জন্য এবং প্রমিত সুরে এবং বাণীতে গান গাওয়ার জন্য উৎসাহিত করেছেন, এবং যত দূর সম্ভব তাদের সামনের সারিতে নিয়ে আসার জন্য উনি চেষ্টা করেছেন। সুতরাং এই মানুষটি নজরুলের জন্য সবচেয়ে জরুরি কাজগুলো যারা করেছে তাদের অন্যতম। এবং আজকে উনি প্রয়াত, উনি আসলে প্রয়াত হননি। উনি এই যে আমাদের দেশে উনি নজরুল সঙ্গীত তখন যদি নাও গাইতেন, ওনার হয়তো অন্যভাবে উনি চলতে পারতেন, কিন্তু ওনার কষ্টটা তখন হয়েছিল যে নজরুলের এই অসাধারণ গানগুলি এভাবে বিকৃতভাবে যে যথেচ্ছাচার করবে সবাই নিয়ে, এটা তো সহ্য করা যায় না। এবং আপনার এই তথ্যটাও আজকে দরকার, আমাদের নতুন প্রজন্মের জন্যও দরকার। সেটা হচ্ছে যে নজরুল একাডেমি প্রতিষ্ঠিত যারা করেছিলেন তাদের অন্যতম ছিলেন কবি তালিম হোসেন। তো কবি তালিম হোসেনেরও কিন্তু ওই একটা উৎসাহ ছিল যে নজরুলের গানকে নজরুলের মতন করে আমরা রেখে যাব। এবং সেই যে কাজটা তাদের অন্যতম সেনানী হচ্ছে সুধীন দাস। এবং সেই সুধীন দাস আজকে সুধীন দাস, যাকে আমরা নজরুলের সঙ্গীতের সঙ্গে একেবারে
ওতপ্রোতভাবে জড়িয়ে আমরা রেখেছি, এবং যতদিন আমরা থাকব, আমাদের বাঙালি বাংলা ভাষাভাষী থাকবে, এবং আমাদের এই সমৃদ্ধ সংস্কৃতি চর্চা যারা করবে, ভালোবাসবে, সুধীন দাসকে কোনোদিন কেউ ভুলবে না। অবশ্যই, এবং আমরাও মনে করি যে তিনি আসলে অমর হয়েই থাকবেন। খালিদ হোসেন, এই যে সুধীন দাসের অনেক কাজ, সেই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেটি যাতে নতুন যারা গানে আসছেন, বিশেষ করে নজরুল সঙ্গীতে আসবেন, তারা যেন ঠিক মতো এই চর্চাটি করতে পারেন, সেই জন্য তার এই কাজগুলিকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক প্রস্তুতি আমাদের আছে কিনা যথেষ্ট? কাজটি খুব কঠিন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই পথেই চলতে হবে। যেসব জায়গাতে নজরুলের আদি গান ভিত্তিক সুর শেখায়, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, গান শিখতে হবে তাদের কাছে, এবং ওইটা মনে মনে এবারে স্থির নিশ্চিত হতে হবে যে আমরা নজরুলের ভেজাল সুর, নতুন সুর, এগুলো কোনো ক্রমেই আমরা গাইব না। তবে একমাত্র হতে পারে, চলতে পারে। ভেজাল সুর 50টা শিখে কোনো লাভ নেই, আসল সুর যদি 5টা শেখা যায় সেইটাই হচ্ছে লাভজনক বলে আমি মনে করি। কেননা স্রষ্টার যে অভিপ্রায় ছিল, সে অভিপ্রায় যেসব গানে ব্যক্ত হয়েছে সেইগুলো আমাদের অনুসরণ করতে হবে, এই বলে আমি মনে করি। এছাড়ার কোনো উপায় নেই। কাজী সাহেব যদি সময় পেতেন তাহলে অন্তত এই সমস্যার সমাধান অনেকখানি করে যেতে পারতেন, সে সময় তিনি পাননি। রবীন্দ্রনাথ যেমন সময় পেয়েছেন সুদীর্ঘকাল, তার সব গান সঞ্চিত হয়েছে, স্বরলিপিকৃত হয়েছে, কিন্তু নজরুলের তা হয়নি, তার থেকে বেশি গান লেখা সত্ত্বেও। তো সেইটা যদি হতো তাহলে এই ধরনের অসামঞ্জস্য সৃষ্টি হতো না। তো সেইটা প্রয়োজন। যত যেভাবেই হোক নজরুল ইনস্টিটিউট এই কাজ হাতে নিয়েছে, এবং যেভাবে হোক ধীরে 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 এটা এগোচ্ছে, এবং আমি মনে করি এটা এইভাবে এগোলে নজরুলের গানের সঠিক রূপ আমরা একদিন সকলকে দেখাতে সক্ষম হব। আমি একটি ছোট্ট একটি নিবন্ধ পড়ব। এটি সুদিন ভারী কোনো একটা অনুষ্ঠানে আমাকে এটা পড়তে হয়েছিল, তো আমি সেটি একটুখানি শোনাই, তাহলে তার আমি যে চোখে তাকে দেখি সেই চরিত্রটা অন্তত এটা বোঝা যাবে। আমাদের সুদিনদাকে মনে এলেই ভেসে ওঠে শ্বেত শুভ্র পাঞ্জাবি পায়জামা শোভিত, তপ্ত কাঞ্চন বর্ণ, ঋজু প্রশান্ত একটি মানুষ। আর আমরা যারা তাকে অনেক আগে থাকতে দেখেছি, এই সঙ্গে কসকসে কালো ব্যাক ব্রাশ করা এক মাথা চুল। বর্তমানে বিরল কেশ মানুষটির সঙ্গে শুধু এই একটি জায়গাতেই মেলে না, তবে প্রখর রোদে দীর্ঘ পরিক্রমা শেষেও সেই উজ্জ্বল গৌরকান্তির ঈষৎতম কোনো পরিবর্তন সেদিনও ছিল না, আজও নেই। আঞ্চলিক টানে মৃদুভাষী এই মানুষটি আধুনিক রাগ প্রধান অতুল প্রসাদের গান ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে আজীবন সবার কাছে পরিচিতি রেখেছেন। আর স্বরলিপিকার হিসাবে উল্লেখযোগ্য কাজ করেছেন লালন গীতি, মরমী কবি সাবের আহমদ চৌধুরীর গান নিয়ে। আকর্ষণীয় সুর সংযোজন করেছেন প্রখ্যাত কবি সিকান্দার আবু জাফর সহ অনেকের বহু কাব্যগীতিতে। কণ্ঠশিল্পী হিসাবে বর্তমান ও আগামী প্রজন্ম তাকে কতটুকু মনে রাখবে জানি না, তবে জাতীয় কবি নজরুলের বহু আদি গানের স্বরলিপি প্রস্তুত করার যে দুরূহ ও দায়িত্বপূর্ণ কাজটি তিনি অক্লান্তভাবে পর্যন্ত করেছেন ও করে চলেছেন, তার জন্য বর্তমান ও অনাগত প্রজন্মের প্রকৃত নজরুল সঙ্গীত শিক্ষার্থীদের তাকে কৃতজ্ঞতার সাথে মনে রাখতে হবে, এটি আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। বিস্ময়ের সাথে লক্ষ্য করতে হয় যে রবীন্দ্র ও নজরুল দুটি সম্পূর্ণ ভিন্ন ধারার সঙ্গীত শিল্পীদের প্রতিনিধিত্বকারী যে দুটি সংস্থা বর্তমান, দুটিতেই সম্মানজনক স্থানে আসেন তিনি। এটি তার একটি বিশেষ অর্জন বলেই আমি মনে করি। পার্থিব শত আঘাত বেদনা সহ্য করেও আজ পর্যন্ত শিল্পীদের সনাতন আদর্শের অনুসারী
এই শিল্পীকে বর্তমান প্রজন্মের শিল্পীদের যতদিন তাদের মাঝে পাওয়ার সৌভাগ্য হবে ততই তাদের জন্য মঙ্গল। কারণ অনুসরণ করার মতো ঐতিহ্যবাহী শিল্পী ও আদর্শ শিক্ষক বিরল হয়ে এসেছে এই যুগে। সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, অগ্রজ প্রতিম এই শিল্পীকে আমার সশ্রদ্ধ অভিবাদন। সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে রোগ যন্ত্রণা মুক্ত, সক্ষম, দীর্ঘ জীবন দান করেন। এটি তার মৃত্যুর কিছুদিন আগেকার লেখা। খালিদ হোসেন, এইখান থেকে আসলে তাকে অনেকটাই পাওয়া যায়। জনাব আব্দুর রাজ্জাক, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে জানতে চাইব যে এই যে কাজগুলি যেটি আমাদের কাছে মনে হয় যে খুবই মহামূল্যবান, সেই কাজগুলি উনি অনেকগুলি কাজে হাত দিয়েছিলেন যেগুলি হয়তো এখন আমাদের উপরে দায়িত্ব হিসেবে এসেছে যে এগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার কাজগুলি মানুষের কাছে একদিকে ছড়িয়ে দেওয়া এবং অন্যদিকে অসমাপ্ত কাজগুলি যেন আমরা করতে পারি, তাহলে হয়তো তার প্রতি প্রকৃত সম্মান দেখানো সম্ভব হবে। সেটি কিভাবে করা সম্ভব, সেই জন্য আমাদের কি কি পদক্ষেপ নিলে পরে সেটি আসলে যথাযথভাবে করা সম্ভব হবে। একটা বিরতির পর আপনার কাছ থেকে ফিরে আসছি। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আব্দুর রাজ্জাক ভূঁইয়া, যেটি জানতে চাচ্ছিলাম যে সুধীন দাসের যে কাজগুলি যেগুলি তিনি শুরু করেছেন পুরোপুরি শেষ করে যেতে পারেননি, সেইগুলি যাতে আমরা চালিয়ে যেতে পারি ভবিষ্যতে, সেইটার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? নজরুল ইনস্টিটিউট নিশ্চয়ই কিছু কাজ করছে, কিন্তু আরও নানান জায়গা থেকে এটা দরকার। এটি তো একটি চলমান প্রক্রিয়া আমাদের। অ্যাকচুয়ালি সুধীনদার উদ্যোগেই প্রথমে এটা হয়েছিল, যেটি আগেও বলেছি যে বিগত শতাব্দীর 50-এর দশকে। তারপরে এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। প্রাতিষ্ঠানিক রূপ বলতে যে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আছে নজরুল ইনস্টিটিউট এবং বাংলাদেশ সরকার এখানে অর্থায়ন করে থাকে। তো সেখানে আমরা যে অনেকগুলি কাজের মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নজরুলের সঙ্গীতের আদি সুরগুলিকে প্রবর্তন করা এবং আমাদের গায়করা যারা গাইবেন তারা যেন আদি সুর, আদি বাণীটাকে ইনট্যাক্ট রেখেই যেন গানটি গায়, সেই ব্যাপারে আমাদের উদ্যোগ গ্রহণ এবং সে ব্যাপারে যা যা করার করণীয়। তো আমরা সেটি যেমন সুধীনদার সময় একটি হয়েছে, আমরা 10টি ক্যাসেট বের করেছি, বিভিন্ন শিল্পীর গাওয়া আদি সুরে তারা গিয়েছে। তো এখন এটা তো একটি চলমান প্রক্রিয়া চলছে। এখন খালিদ হোসেন সাহেব আছে, ওনারা নেতৃত্ব দেবেন, চলবে। তবে খুব কঠিন একটি কাজ আর কি, কেননা সময় তো কম হলো না, সে প্রায় তো 70-80, কোনোটির বয়স হয়তো 85 বছরও হয়ে গেছে যে গানগুলি গেয়েছেন নজরুল। এবং তখনকার রেকর্ডগুলি একটা হলো যে দুষ্প্রাপ্যতা, আর একটি হলো যে যদি পাইও আমরা, এগুলি তো যে বাজানোর যে মেশিনারিজ ছিল সেই আগেকার যুগে পাম্প করে করে, সেই গ্রামোফোনগুলি সেভাবে পাওয়া যায় না। যদিও পাওয়া যায় তারপরে সেই শ্রুতিগুলি খুব স্পষ্ট নয়, এত বেশি এর মধ্যে হ্যাজার্ড, এত বেশি এর মধ্যে গোলমাল, যে সেখান থেকে সুরটা, তালটি বা কোন রাগ এটি বের করে আনা খুব কঠিন হয়ে যায়। তো সেই কাজগুলি উনি করতেন। এখন যারা পরবর্তী জেনারেশনের আছেন, পরবর্তী প্রজন্মের যারা আছেন, তারা এখন এটি দেখবেন, করবেন। তা আমাদের পক্ষ থেকে যেটা আমরা করব সেটা হলো যে সুধীনদা যেহেতু আমাদের এখানে প্রথম থেকেই যুক্ত ছিলেন, তা আমাদের ইনস্টিটিউট যতদিন আছে উনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। আমাদের ওনার যেই স্বরলিপি আমরা বের করেছি 16টি, সেটি প্রতি বছর রিপ্রিন্ট হচ্ছে। এটা শেষ হলেই আমরা রিপ্রিন্ট করে থাকি, সেই প্রক্রিয়াগুলি চলমান থাকবে। তো ওনার যে সৃষ্টিশীলতা, তার মাধ্যমেই উনি দেশ জাতি, আমাদের ইনস্টিটিউট সবার কাছেই উনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন বলে আমি মনে করি, এবং ওনার সৃষ্টিটাও রয়ে যাবে অবশ্যই। জনাব সালাউদ্দিন আহমেদ, এই যে অনেকগুলি কাজ হয়েছে, অনেক স্বরলিপি তৈরি হয়েছে, এইটা নতুনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যমগুলি আছে সেইখানে আমরা কিভাবে গুরুত্ব দিতে পারি যাতে নতুনরা ঠিক যথাযথভাবেই নজরুল সঙ্গীত শিখতে পারে? এটা আমরা যেটা আমাদের রাজ্জাক স্যার যেটা বলেছেন
যে ইনস্টিটিউটের কিন্তু অন্যতম একটি কাজ যেটা স্বরলিপিকরণ তো খুব গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা আমরা করেছি। গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে যে নজরুল সঙ্গীত যে আদিসুর আমরা বলছি, আদিসুর মানে হচ্ছে প্রথমে ছিল নজরুল যতদিন সুস্থ ছিলেন ততদিন পর্যন্ত যে রেকর্ডগুলো বেরিয়েছে, এখন ওটা এক্সটেনশন হয়েছে আরেকটু, এটা 45-46 সাল পর্যন্ত। এখন কথা হচ্ছে যে ওই গানগুলি তৎকালীন সময়ের গায়কে কিন্তু এখনকার গায়কে এক না, স্টাইল মানে সিঙ্গিং স্টাইল যেটা। এখন ওই যেটা সুধীন দাস করতেন আমার খুব ভালো লাগতো, সুধীন দাস শুধু রেকর্ড শুনে গানটা তুললেই কিন্তু গান হবে না, গানটা গাওয়ার জন্য তার সে ক্ষেত্রটি তৈরি করতে হবে। তার মানে কি, একজন নজরুলের গান যদি ভালো করে গাইতে হয় তাকে মূল যে সঙ্গীত সে সঙ্গীত শিখতে হবে, তার মানে উচ্চাঙ্গ সঙ্গীতের যে প্রপার তালিম সেটা নিতে হবে। এই ব্যাপারে উনি প্রচুর উৎসাহিত করতেন। তো পরবর্তীতে যখন একজন শিল্পী গান গাওয়ার মতন তার ক্ষমতাটা তৈরি হবে, তখন কিন্তু নজরুলের গানটা যেটা আদি সুর, সেই সুরটা সে গ্রহণ করবে, তাকে প্রশিক্ষণ দিতে হবে এবং সে বর্তমান সময়ের উপযোগী করে, বর্তমান সময়ের উপযোগী গায়কিতে সে গানটা গাইবে, তবেই কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেটা গ্রহণ করবে। আমি যদি 50-60 বছর আগেকার ওই গায়কিতে যদি আমি গান গাই, সুর ওই বাণী ওই, গায়কই সেই 50 বছর আগেকার, এই গান কিন্তু কেউ শুনবে না, আমরা তা এখন করি না। উনি কিন্তু এই কথাটি বারবার বলতেন। আমি যেহেতু মূলত ক্লাসিক্যাল এবং নজরুল বোথ, আমি খেয়াল গাই, ক্লাসিক্যাল গান গাই, উনি আমাকে বারবার বলতেন, সালাউদ্দিন রাগ প্রধান গানগুলোকে এর বিস্তার, এর আলাপ, এগুলো তোমার মতন করে, তোমার মেধা অনুযায়ী তুমি করে নাও। এই যে ব্যাপারটা, এটা কিন্তু কোনো দোষ ত্রুটি নয়। তো এই ব্যাপারগুলিতে কিছু আমাদের বোধের কিছু সমস্যা রয়েছে এখনো। এখন নজরুল ইনস্টিটিউট যে জরুরি কাজটা করছেন সেটা হচ্ছে প্রশিক্ষণের ব্যাপারটা। সেটা হচ্ছে যে বছরের প্রায় সময় আমরা কোনো সময়তে যেটা করা হয় শিল্পী প্রশিক্ষণ, কোনো সময় শিক্ষক প্রশিক্ষণ, কোনো সময় ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ, সারা দেশ থেকে তাদের আহ্বান করে তাদের শেখানো হয়। আর রেগুলার পদ্ধতিতে যেগুলো হয় ওখানে ক্লাস হয়, বিভিন্ন শ্রেণী বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের তাদের গান শেখানো হয়। তো এই যে এইটা নজরুল ইনস্টিটিউট এবং সুধীন দাসের মতন মানুষেরা এর সঙ্গে সম্পৃক্ত থেকে এই জিনিসটাকে তৈরি করেছেন। এখন আমাদের জন্য যেটা আপনি বলছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটা হচ্ছে যে উনি অসমাপ্ত কাজ, আসলে উনি যে কাজ করে গেলেন সেটা সমাপ্ত কোনোদিনই কিন্তু হবে না, শুধু প্রপারলি আমরা ওই কাজটি করে যেতে পারছি কিনা। উনি যে নীতি যে মানসিকতা থেকে কাজটি করতেন, ওই কাজটার ধারাবাহিকতাটা আমরা রক্ষা করতে পারছি কিনা, এইটা যদি হয় তাহলে কিন্তু সুধীন দাস বেঁচে থাকবেন আমাদের মধ্যে, না হলে কিন্তু বেঁচে থাকবেন না। তাহলে এই বিষয়টি আমাদের এখন জরুরি যে প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে যেন শিল্পীরা বা নতুন প্রশিক্ষণার্থীরা প্রপার ওয়েতে নজরুলের গানটা তারা শুনতে পায়, তাদের মধ্যে যেন প্রপারলি আমরা সঙ্গীতের প্রশিক্ষণ দিতে পারি। এক্ষেত্রে নজরুল ইনস্টিটিউট তো একা সব কিছু করতে পারবে না। ইনস্টিটিউট এবং আমাদের যারা কমিটেড শিল্পী তারা যেটা পারে সেটা হচ্ছে প্রতিনিয়ত তারা ভালো গান গাইবে এবং নতুন শিল্পী, নতুন যারা প্রজন্মকে উৎসাহিত করবে যে এমনি করে সুন্দর করে এবং প্রপারলি গান নজরুলের গানটা তোমরা গাও, এবং শিক্ষকদেরও তারা উৎসাহিত করবে, তারা ছাত্রছাত্রী তৈরি করবে, তারা সেই ছাত্রছাত্রীদের মাধ্যমেই কিন্তু আমাদের যে মূল ভাবনাটা সেই ভাবনাটা এগিয়ে যাবে। তো এটাই কিন্তু একটা চলমান পদ্ধতি, দিনের পর দিন কিন্তু চলতে থাকবে। এর মধ্যেই আমাদের স্বরলিপিকরণের কাজগুলো চলছে। আমরা যতগুলো গান আমরা পাবো বা এখনো হয়তো পাবো, সে গানগুলি আমরা স্বরলিপি করে রেখে যেতে পারবো। তাহলে এই দুটো কাজই কিন্তু পাশাপাশি চললে তবেই কিন্তু নজরুল তার নিজের চেহারা নিয়ে বেঁচে থাকবেন এবং সুধীন দাসের সেই কমিটমেন্ট, সেই কষ্টটা মানে সফল হবে যদি সেইভাবে আমরা করে যেতে পারি। তাহলে এটা একটা চলমান মানে একটা কাজ, শেষ হওয়ার মতন কোনো কাজ নয় কিন্তু। তো এইটাই আমি এই কাজ দিয়ে আমাদের প্রপারলি নজরুলের গানকে চর্চা এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে আমরা যদি যেতে পারি বা রেখে যেতে থাকি, তাহলেই কিন্তু সুধীন দাস আমাদের মধ্যে থাকবেন এবং এই কাজগুলিও তাহলে আমাদের মধ্যে থাকবে। অবশ্যই আমরা আরো একটা বিরতিতে যাব, ফিরে এসে জানবো যে সুধীন দাস 21 পদক পেয়েছে, বাংলাদেশে তাকে যথেষ্ট সম্মাননা দেয়া হয়েছে তার কাজের, কিন্তু মূল যেই কাজটি সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন, যদি আমরা তার কাজটাকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে একইভাবে সুধীন দাসও বেঁচে থাকবে এবং নজরুলের যে মৌলিক গান সে একেবারে আদি কাঠামো নিয়ে বেঁচে থাকতে পারবে। সেই ক্ষেত্রে আসলে আপনাদের তিনজনের কাছ থেকেই পরামর্শ চাইবো যে আমরা সব কিছু মিলিয়ে, আমাদের গণমাধ্যমেরও এই ক্ষেত্রে দায়িত্ব আছে এবং যেসব প্রতিষ্ঠানে সেই জায়গাটি কি কি কাজ করার আছে, আমরা একটা বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছি। আজকে বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সালাউদ্দিন আহমেদ, আপনার কাছ থেকেই একটু শুরু করি যে সুধীন দাসের এই কাজগুলোকে ছড়িয়ে দেওয়া এবং টিকিয়ে রাখার জন্য আসলে প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে সরকার এবং অন্য প্রতিষ্ঠানগুলি কাজ করতে পারে। আমি প্রথমত, আমি যেহেতু আজকে মিডিয়াতে কথা বলছি, মিডিয়ার যেটা দায়িত্ব সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি সমগ্র। আমি কবিতা সাহিত্য নিয়ে কথা বলছি না, আমি সঙ্গীত নিয়ে বলছি, যেটা প্রত্যেক চ্যানেলের প্রশিক্ষণের একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রত্যেকের করা উচিত। নজরুলের গানের তো বটে, এবং যারা ভালো গান করেন তাদের দিয়েই কিন্তু গান গাওয়াতে হবে, পারফরমেন্সটা বেস্ট হতে হবে। আমি অনেক নামকরা শিল্পী কিন্তু গাইতে পারেন না, তাকে নিয়ে সে সম্মান জানাবো, কিন্তু তাকে গাইতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তার যে বেস্ট পারফর্ম করবে তাকে দিয়ে কিন্তু গাওয়ানোর অনুষ্ঠান। দ্বিতীয়ত হচ্ছে যে নজরুল সঙ্গীত এবং আমাদের যে পদ্ধতিগত সঙ্গীত শিক্ষার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা চ্যানেল করতে পারেন, যে নজরুলের গান এমনি করে গাইতে হয়, নজরুলের গান শেখানোর, এতে কিন্তু প্রচুর উপকৃত হবে আপামর আমাদের দেশ। এখন তো দেশ ছাড়িয়ে সারা পৃথিবীতে চলে যাচ্ছে আমাদের চ্যানেল, সুতরাং এই জরুরি ব্যাপারটা খুব দরকার। আর সরকারের কাছে আমি অনুরোধ করব, যেটা নজরুল ইনস্টিটিউট তো তার ক্ষুদ্র পরিসর, সরকার ইচ্ছে করলে আরো অনেক বড় পরিসর বানিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে যে আমরা যেমন শিল্পী তৈরি করার জন্য প্রতিনিয়ত কাজ করছি, স্বরলিপিগুলোর মধ্যে হয়ে যাবে, নিশ্চয়ই হবে। আর সেই সাথে যে নজরুলের গানের জন্য যে ক্ষুদ্র পরিসরে নজরুল ইনস্টিটিউট যেটা করে, যে প্রশিক্ষণ, সঙ্গীত শিক্ষক প্রশিক্ষণ, তাহলে শিল্পীদের গান শোনানো শেখানো, সেই সঙ্গে সারা দেশে যেসব একাডেমিগুলো সঙ্গীত প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠানগুলো সঙ্গীত প্রশিক্ষণ দিয়ে থাকে, সেখানে নজরুলের গান পজিটিভলি শেখানোর ব্যবস্থা করা, এবং ওই শিক্ষকদেরও প্রশিক্ষণ দেয়া, যে দেখো তোমরা এইভাবে উৎসাহিত তাদের করা, যে তোমরা হও এবং এইভাবে নজরুলের গানকে তোমরা, তাহলে হয়তো এটা তাহলে কিন্তু আমাদের গানের সত্যিকারের নজরুলের অবয়বটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, যেটা খুব জরুরি। অবশ্যই। আব্দুর রাজ্জাক, এই ক্ষেত্রে নজরুল ইনস্টিটিউট নিশ্চয়ই অনেক পরিকল্পনা করছে এবং কাজ চালিয়ে যাচ্ছে, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের তো এবার যেমন একটা কর্মসূচি এসছে, আমাদের আগামী 30টি মাসে আমরা 30টি জেলায় যাব, ওখানে 3 দিন করে সম্মেলন হবে, সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তো যেটি সমস্যা হয়ে যায় সেটা হলো যে ইন হাউস প্রশিক্ষণের আমাদের সুযোগটা নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নিজেই স্বপ্রণোদিত হয়ে আমাদেরকে, আমাদের ভবনটাকে ডেভেলপ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সেটি এখন প্রক্রিয়াধীন আছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এটা হবে। হলে এখানে আমাদের কিছু হোস্টেল ফ্যাসিলিটিস থাকবে, তাহলে আমরা সারা বাংলাদেশ থেকে যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তাদেরকে আমরা ঢাকাতে এনে প্রশিক্ষণ দিতে পারবো, যেন তারা সঠিকভাবে, সঠিক বাণীতে, শুদ্ধ স্বরে যেন গানগুলির প্রশিক্ষণ দিতে পারে। সেটি আমাদের কর্মসূচিতে আছে। এবং এখন যেটা আমরা করছি সেটি হলো যে স্বরলিপির বই, বিভিন্ন আদিসুরের ক্যাসেট, সেগুলি আমরা খুব স্বল্প মূল্যে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে দিয়ে থাকি, এবং বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে এগুলি আমরা পৌঁছানোর ব্যবস্থা করে থাকি। আমার মনে হয় যে এগুলি যদি চালিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই এর সুফল সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। খালিদ হোসেন, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, জানতে চাইব যে কিভাবে আসলে সুধীন দাসের এই কর্মময় জীবনের প্রতি আমরা আসলে যথাযথ শ্রদ্ধা, এর আগে যেগুলো শুনলাম আমি, ঠিক সেই পথেই আমাদের এগোতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে নজরুলকে ভালোবাসতে হবে, নজরুলকে ভালোবাসতে হবে। তার গান শুনলেই, যে কোনো জায়গায় একটা শুনলেই তাড়াতাড়ি তুলে ফেল দিতে হবে না, জানতে হবে, বুঝতে হবে যে এটি সঠিক সুর অথবা সঠিক সুর নয়। এটা ভালোবাসা ছাড়া হয় না। আমি নজরুলকে ভালোবেসেই তবে আমি তার গান গাইব। সুতরাং সেগুলো নিখুঁত আমাদেরকে করতেই হবে, করা ছাড়া উপায় নেই। ওপর দিয়ে গান শেখাও চলবে না, গান গাওয়াও চলবে না, এবং অন্যকে প্রশিক্ষণ দেওয়া চলবে না। সব কিছুর মধ্যেই যেন একটা সততা থাকে, সততা থাকে। মানে পেশাগত কারণে নজরুলকে ব্যবহার করছি, কিন্তু আমার অন্তরে আমি তাকে ধারণ করছি না। সেটাই মূল জায়গা, যে প্রত্যেকে যদি ভালোবাসার সঙ্গে কাজগুলি এগিয়ে নিয়ে যায় তাহলে সুধীন দাস সবাই আসলে, কারণ এই মানুষগুলি কিন্তু ভালোবাসার জন্যই কাজগুলি করতে পেরেছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার। ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়।